পাহাড়পুর গ্রাম। এই গ্রামের মানুষের বসবাস পাহাড়ের ঢালে। তাদের জীবিকা নির্বাহের জন্য জুম চাষ করে থাকে। আর সেই গ্রামের মেয়ে হলো রবিতা। রবিতা এই গ্রামের সবচেয়ে সুশ্রী এবং সুন্দর একটি মেয়ে, যাকে দেখলে সব পুরুষেরই একটু না একটু পছন্দ হয়। ইনি হলেন রবিতার বাবা রামু। তার কাজ হচ্ছে পাহাড়ি ঢালে জুম চাষ করে জীবিকা নির্বাহ করে থাকে। তার আয়ের প্রধান উৎসই হলো কৃষিকাজ। একদিন রবিতা তার বাবার জুম চাষ দেখতে একলা একলা রওনা হয় পাহাড়ের দিকে। মাঝে মাঝেই বাবার চাষাবাদ দেখতে যাওয়া হয় পাহাড়ে। আর ইনি হলেন কাঞ্চন, এই গ্রামের মোটামুটি ধনী ব্যক্তি, কিন্তু ঘরে 4 বউ। তবুও কোনো মেয়ে মানুষ দেখলে তার ভালো লাগে, যাকে দেখে তাকে বিয়ের প্রস্তাব দেয়। সেদিন তার জুয়েলারির সামনে থেকে যাচ্ছিল রবিতা। কি খবর সুন্দরী রবিতা, কোথায় যাচ্ছ? তুমি তো আগের থেকে অনেক সুন্দর হয়ে যাচ্ছ। মন চাইতেছে তোমাকে আমার এই দোকানের স্বর্ণ দিয়ে তোমাকে সাজিয়ে দিই। কি গো, সাজবে নাকি? আর শোনো, আমাকে চাইলে কিন্তু তুমি বিয়ে করতে পারো। তোমাকে আমি এই দোকানের সব স্বর্ণ দিয়ে সাজিয়ে দেব। কি করবে নাকি? তুমি চাইলে কিন্তু আমাকে বিয়ে করতে পারো। এই জুয়েলারি তোমার নামে লিখে দেব, আর এই স্বর্ণ সব হবে তোমার। আরও চাইলে আমার বাড়িও তোমার নামে লিখে দেব। আমার যে 4 বউ আছে, ওরা গেছে বুড়ো হয়ে, ওদেরকে কিছু দেব না। ছি ছি কাকা, এসব আপনি কি বলছেন? আমি আপনার মেয়ের মতো, আর আমার বাবাকে আপনি ভাই বলে ডাকেন। আপনি আমাকে বিয়ের কথা বলতেছেন, এগুলো তো আসলে ভালো বিষয় নয়। আর তাছাড়া আপনার বাসায় 4টা বউ। আমি একথা কিন্তু আমার বাবাকে বলে দিব। আমি আমার বাবাকেও বলবো, আর আপনার বউ 4 বউকেও বলবো। আপনার মতলব তো খুব ভালো মনে হচ্ছে না কাকা, এগুলো আসলে তো ঠিক নয়। আপনার চরিত্র ঠিক করা উচিত। আপনি ভালো হয়ে যান, বলে দিলাম কিন্তু। রবিতা কাঞ্চনকে এ কথা বলে তার বাবার জুম চাষ দেখতে সেদিকে রওনা করে। বাহ বাহ, এবছর তো ফসল মনে হচ্ছে অনেক ভালোই হবে। বাবাকে গিয়ে খবরটা দিতে হবে। আমাদের একটু হলেও দুঃখ কষ্টগুলো ঘুচে যাবে, আর দুঃখ থাকবে না। বাবাকে, না, যাই যাই, বাবাকে গিয়ে একটু খবরটা দে। বাবা এ খবর শুনলে অনেক খুশিই হবে। কয়েকদিন ধরে তো এদিকে বাবা আসেই না। বাবা, ও বাবা, কই গেলে? এদিকে আসো, কথা আছে, গুরুত্বপূর্ণ কথা। শুনে যাও, শুনে যাও। আমাদের মনে হয় আর দুঃখ কষ্ট থাকবে না বাবা। কি হলো, চিল্লাচিল্লি করছিস কেন? গিয়েছিলাম গোয়াল ঘরটা পরিষ্কার করতে। শোনো বাবা, যাইতেছিলাম আমাদের জুম চাষ দেখতে। পথে কাঞ্চন কাকা আমাকে বিয়ের প্রস্তাব দিল। আবার কি আজে বাজে কথা, আরও বলছে তার জুয়েলারির সকল স্বর্ণ দিয়ে আমাকে সাজিয়ে দেবে। তার ঘরের বউ করতে চায় আমাকে। কাঞ্চনের নোংরা স্বভাব আর গেল না। শেষমেশ আমার মেয়ের উপর ওর নজর গেল। ওর ভাতিজি হয়, তবুও তোর দিকে ও নজর দিল। দাঁড়া, আজকে ওর একটা ফয়সালা করে ছাড়বো। দেখছি ওকে আমি, তুই চিন্তা করিস না। রবিতার বাবা রবিতার সাথে এই কথা বলে কাঞ্চনের সাথে কথা বলার জন্য রওনা দেয়। কাঞ্চনের আজ একটা কিছু করেই ছাড়বে। ওই কাঞ্চন, উঠে আয় দেখি। শালা বদমাইশ, তোর আর স্বভাব ভালো হলো না, চরিত্রটা আর ভালো হলো না। ঘরে 4টা বউ, তবুও তুই নাকি আমার মেয়েকে আজে বাজে কথা বলিস। আমার মেয়ে আমাকে গিয়ে বলছে আমি তোকে পুলিশে দেব। আমার মেয়ে না তোর ভাতিজি হয়? কেমনে পারলি ওকে এই কথা বলতে? আহা, খামাখা খামাখা রেগে যাচ্ছিস। আমি খারাপ কি বলেছি? তোর মেয়ে আমার কাছে দিলে সুখে থাকবে, আর আমি ওর চাচা হই। আমি কি ওর আপন চাচা নাকি? তুই আমার কাছে দিলে তোর মেয়ে ভালো থাকবে, তোর মেয়েকে স্বর্ণ দিয়ে সাজিয়ে রাখবো,
আর ও যা সুন্দরী। তোর কয়টা টাকা হয়েছে তাই এমন করিস না। দাঁড়া, তোকে আমি কিছু না করতে পারলেও পুলিশে কিছু করতে পারবে। আমি আজই থানায় যাব, তোর নামে মামলা করব, কমপ্লেন করব, তারপর পুলিশ দিয়ে তোকে ধরিয়ে নিয়ে যাব, তখন বুঝবি তুই। মা, তুই চিন্তা করিস না, এইবার কাঞ্চনকে শিক্ষা দিয়েই ছাড়ব। আমি আজকে এই মুহূর্তে থানায় যাব, গিয়ে ওর নামে কমপ্লেন করব আর পুলিশ দিয়ে ওকে ধরিয়ে নেব। হ্যাঁ বাবা, তাই করো। এই কাঞ্চন কাকা লোকটা খুব সুবিধার মনে হচ্ছে না। আবার না জানো কবে যেন কোন বাজে কথা আমার নামে উঠিয়ে দেয়, এই সমাজে আমার নামে কোন কলঙ্ক ছড়িয়ে দেয়। রবিতার বাবা রামু মেয়ের সাথে এই কথা বলে থানার দিকে রওনা দেয়। আজকে পুলিশের কাছে মামলা করেই ছাড়বে। আপনি তো কয়েকবার ফোন করেছেন, আপনার কি কমপ্লেন তাও তো বলেছেন। এখন আবার সামনাসামনি একটু খুলে বলুন তো কি ঘটনা। এই পাহাড়ি এলাকায় আবার আজকের দুশ্চরিত্রের লোকও বের হয়েছে। বলুন, আমাকে বলুন। হ্যাঁ বাবু, কি বলবো আর, এই মেয়েটা কোথাও যেতে পারে না। এই কাঞ্চন ওকে বিরক্তি করে, বিভিন্ন খারাপ কথা বলে, এমনকি বিয়ের প্রস্তাব দেয়। অথচ ওর ঘরে চারটা বউ, তারপর আমার মেয়ের দিকে এরকম কুনজর দিয়েছে। ওকে ধরে আনুন, ওকে কিছুদিন জেল খাটালে ও শিক্ষা হয়ে যাবে, নয়তো ও ভালো হবে না। এই, আপনার নাম কাঞ্চন? আমি ইন্সপেক্টর শরীফ। আপনি নাকি কাকে উত্ত্যক্ত করেন? এই যে রামু মিয়ার মেয়েকে, রবিতাকে, আপনাকে তার দায়ে অ্যারেস্ট করা হলো। সি 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 স্যার, তবা তবা, কি কইতে আছেন? আমি ওর উত্ত্যক্ত করবো কেন? ওর ভাতিজি হয় আমার। আর তাছাড়া আমি তেমন খারাপ কিছু বলি নাই, বলছি যে আমাকে বিয়ে করতে। তা রাজি হয় নাই, তাই আপনার কাছে কমপ্লেন দিল। কাজটা বেশি ভালো করস নাই রামু। রবিতা, তোদেরকে আমি দেখে ছাড়বো। আমাকে আর এই জেলে কয়দিন রাখবি? আমি এখান থেকে বের হব, তারপর এর প্রতিশোধ নিবই। কয়েক মাস পরে জেল থেকে ছাড়া পায় কাঞ্চন। তার ভিতর প্রতিশোধের আগুন যেন ধাউ ধাউ করে জ্বলতেছিল। কখন সে রামু আর রবিতার ওপর প্রতিশোধ নেবে, সেই আগুন তার ভিতর জ্বলতেছিল। কাঞ্চন বাড়ি যাওয়ার সময় দেখা হয়ে যায় রামুর সাথে। আয় হায় রামু ভাই, কই যাইতে আছেন? আজকে আপনার মামলা জেল থেকে ছাড়া পাইলাম। আসলেই আমার ভুল হইয়া গেছে। আপনার মাইয়া তো আমার মাইয়ার মতোই। আমার ওর দিকে নজর দেওয়া খুব ভুল হয়ে গেছে। আমাকে এবারের মতো ক্ষমা কইরা দেন। আমি আর কখনো আপনার মেয়ের দিকে খারাপ দৃষ্টিতে তাকাবো না। আসলেই আমি একটা পাপ কাজ করেছি। এই ধরনের কথা বলা, কাজ করা আমার ঠিক হয়নি। ক্ষমা করার কিছুই নাই, আমি তোরে অনেক আগেই ক্ষমা কইরা দিছি। তাছাড়া তুই একটা ভুল করছস, পাপ কাজ করছস, খারাপ দৃষ্টিতে আমার মেয়ের দিকে তাকাইছস, তবে তোর নিজের ভুল তুই নিজে বুঝতে পারছস, তাই আমি ক্ষমা কইরা দিছি। যা যা, চিন্তা করিস না, আর ভালো হয়ে যায়, এইসব মাথায় আর আনিস না। তোর 4টা বউ আছে ঘরে। শোন পলাশ, তুই তো সারা জীবন আমার কাজ করে দিয়েছিস। এইবার তোকে আমি এমন একটা কাজ দিব, তোর আর কখনো কৃষিকাজ করে খেতে হবে না। তুই এইবার বড়লোক হয়ে যাবি। শোন, তোর যে চাচাতো বোন আছে না রবিটা, ওকে ওই পাহাড়ের ঢালে নিয়ে আসবি আজকে বিকেলে। কি যে বলো কাকা, আজ পর্যন্ত তুমি যে কাজের কথা বলেছো সেটা কি আমি করিনি? ঠিক আছে, আমি নিয়ে আসবো, তবে একটু টাকার পরিমাণটা বাড়িয়ে দিও। সেদিন বিকালে রবিটা দোকানের দিকে যাচ্ছিল, কারণ তার বাসায় কিছু সদাই শেষ হয়ে গিয়েছে। পথে দেখা হয় চাচাতো ভাই পলাশের সাথে। আরে রবিতা, কই যাচ্ছিস? আমি তো তোর দিকেই যাচ্ছিলাম। শোন, ওই যে পাহাড়ের ঢালে যেখানে তোরা কিছু ধান চাষ করেছিস, সে ধান তো গরু তো খেয়ে শেষ করে ফেলছে। আমি কয়েকবার তাড়িয়ে দিয়েছি, বারবার আসে। চল চল, তুই একটু দেখবি।
কি বলিস, কার গরু? এত কষ্টের ফসল শেষ হয়ে গেলে তো এবছরও আমাদের কষ্ট করতে হবে। বাবা কত কষ্ট করে চাষাবাদ করেছে। চল চল, দেখতে হবে কার গরুতে খেয়ে ফেলছে আবার এই আমাদের ফসল। পলাশ রবিতাকে নিয়ে জঙ্গলের ভিতর দিয়ে সেই পাহাড়ি ঢালের দিকে রবিতাকে নিয়ে যাচ্ছে। রবিতার একটু ভয় ভয় লাগছে। এই পলাশ, এই দিকে কোথায় নিয়ে যাচ্ছিস আমাকে? আসলে রবিটা, অনেকদিন তোর সাথে এই পাহাড়ে পর্বতে ঘুরি না। চল, ওইদিকে একটা ভালো পাহাড়ের ঢাল আছে, দেখেছিস? তোকে বলেছিলাম না, এদিকে অনেক একটা সুন্দর জায়গা আছে পাহাড়ে। এই জায়গাটা দেখানোর জন্যই তোকে এনেছি। আসলে কোনো গরুতে কোনো ধান খাচ্ছে না, ফসল খাচ্ছে না। কি, জায়গাটা অনেক সুন্দর না বল? হ্যাঁ, অনেক সুন্দর, কিন্তু এই জায়গায় এই সময় আমাকে কেন নিয়ে আসলি? যাক, এই জায়গাটা তোর জন্য দেখতে পারলাম। এই জঙ্গলের ভিতর দিয়ে একা আসার কখনো সাহস হয় না, তাই আর এই পাহাড়গুলো দেখাও হয় না। ধন্যবাদ তোকে এখানে আনার জন্য। তাহলে তুই এই জায়গায় একটু দাঁড়া, তোর জন্য একটা উপহার আছে। আমি একটু যাব আর আসবো, কেমন? এই কথা বলে পলাশ রবিতাকে রেখে চলে যায়। দেখেছো, বদমাইশ পলাশের কোনো খবরই নেই। সেই কখন আমাকে একা রেখে চলে গেল, আর আসার কোনো নামগন্ধই নেই। এদিকে সন্ধ্যাও নেমে আসতেছে। হ্যাঁ, সন্ধ্যা তো নেমে আসতেছে, কিন্তু পলাশও তো আসবে না। আরে কাঞ্চন কাকা, আপনি এখানে? আর পলাশ আসবে না কেন? পলাশ কোথায় গিয়েছে? আপনি কিভাবে জানলেন আমি এখানে? আর আপনি এখানে কেন? পলাশ আসবে না কারণ আমি পলাশকে বলেছি তোমাকে এখানে আনতে, তাই আর পলাশ আসবে না। কি ভেবেছো, আমাকে জেলে পাঠিয়ে দুই বাবা মেয়ে খুব শান্তিতে থাকবে? আমার সাথে পাঙ্গা নিয়ে কেউ আজ পর্যন্ত ভালো থাকতে পারেনি। না কাঞ্চন কাকা, আমাকে মারবেন না।